এটা তখন এক্সপোজ হয়। আপনার কি মনে হয় বাংলা পক্ষকে একটু ওভার এস্টিমেট করছেন? একটা হচ্ছে যে জনগণ মনো, এটাকে একটা সম্বন্ধে রিমার্ক আছে, অবশ্যই রিমার্ক আছে। কি রিমার্ক আছে তুমি আমি বলে দিই, কারণ আমার ইয়ে বলবে যে একদিন অনির্বাণ যে ওই এখন নাকি মরণশীল অ্যাক্টর তাকে বলা হয় গর্গ চ্যাটার্জি কি বাংলার কেসিপাল যদি কেউ বলেন? কালচার আবার এই যে এখানে যে বিস্ফোরিত মধ্যপ্রদেশ রাজস্থানের কল্যাণ হোক, আর হিন্দু বাঙালি আর কি বলবো ভাই, মানে আমার একজন হিন্দু বাঙালি হিসেবে খুব খারাপ লাগে। আমাদের দুটো বাচ্চা করে পয়দা করতেই হবে। কালচার হচ্ছে রবীন্দ্র নজরুল, ওর সঙ্গে তুমি লালিপপ লাগে লোকে। মানে আমি একটি তথ্যচিত্র বানিয়েছি যার নাম হলো বাংলার মুখ আমি দেখিয়াছি। এই তথ্যচিত্রটিকে বিজেপির মতাদর্শে চলা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে রিজেক্টেড ঘোষণা করে রিভাইজিং কমিটিতে পাঠিয়ে দিয়েছে। অনিক দত্তর সিনেমাকে কিন্তু সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছিল, সৌম্য সেনগুপ্তর সিনেমায় কিন্তু সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি। অর্থাৎ সেন্সর বোর্ডও সফট টয় বাঘ হয় না, আর মানে কি বলবো ম্যানিটার বাঘ, এই দুটো তফাৎটা বুঝেছে। বাংলাদেশ থেকে বাংলাদেশের জামাতের সঙ্গে সংযোগ আছে, রাবিশ সংগঠন, মানে এই ধরনের মিথ্যা সম্পর্ক আছে। তাহলে আমরা একটাই কথা বলি, তুমি বাংলা থেকে টাকা তুলো না, বাংলাকে টাকা দিও না। একটা বিষয় যে এই সিবিএফসি যে বাংলার মুখ আমি দেখিয়েছি তথ্যচিত্রটিকে আটকেছে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং আন্দোলনকে তুলে ধরার জন্য, এই সিবিএফসি কিন্তু সার্টিফিকেট দিয়েছে সাভারকারকে নিয়ে সিনেমাতে। এগুলো তো আকাট। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী, আমি কোষাগার থেকে এদিক ওদিক করে এখানে ছেটে পেটে দিয়ে দেবো। কেন? মানে আর্টিস্টের যে রাইটস তাকে তারা বন্ধ করতে চাইছে। অনিক দত্ত যখন সিনেমা এখানে বেশি হল পাচ্ছিল না, কম সংখ্যক হল পাচ্ছিল, তখন বাংলা পক্ষ থেকে আমরা অনিক দত্তর প্রতি সংগতি জানিয়েছি। আমি তো আশা করবো অনিক দত্ত এই ব্যাপারে সৌম্য সেনগুপ্তর পাশে দাঁড়াবে। অ্যাওয়ার্ড উইনিং তথ্যচিত্র পরিচালক সৌম্য সেনগুপ্ত গর্গ চ্যাটার্জি এবং হিন্দি সাম্রাজ্যবাদ সম্পর্কিত একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন, এবং সেন্সর বোর্ড যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এই তথ্যচিত্রে তারা ছাড়পত্র দেবে না, সেটাকে আবার রিভিউর জন্য পাঠানো হয়েছে। এই নিয়ে প্রথমে আপনারা দেখে নিন যে পরিচালক কি বলছেন, তারপরে আমরা আজকে গর্গ চ্যাটার্জির সাথে আছি, শুনবো গর্গ চট্টোপাধ্যায় কি বলছেন। আমি সৌম্য সেনগুপ্ত, আমি সিনেমা পরিচালনা করি এবং বর্তমানে আমি একটি তথ্যচিত্র বানিয়েছি যার নাম হলো বাংলার মুখ আমি দেখিয়াছি। এই তথ্যচিত্রটিকে বিজেপির মতাদর্শে চলা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে রিজেক্টেড ঘোষণা করে রিভাইজিং কমিটিতে পাঠিয়ে দিয়েছে। এই তথ্যচিত্রের বিষয়বস্তু ছিল পশ্চিমবঙ্গে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলন, এবং এর সাথে এখানে দেখানো হয়েছে 1960 থেকে 1965 পর্যন্ত সময়তে তামিলনাড়ুতে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে গণ উত্থান ঘটেছিল তার রেফারেন্স। সাথে দেখানো হয়েছে CN আন্নাদুরাই, M করুণানিধির মতো অহিন্দি লিডারদের রাজনৈতিক গুরুত্ব। এবং এই ছবিটাতে যে আমাকে আটকেছে তার কোনো লিখিত কারণ আমাকে দেয়নি, শুধুমাত্র ভার্বালি রিজেক্টেড ঘোষণা করে ছবিটাকে রিভাইজিং কমিটিতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কি কারণে ছবিটাকে সেন্সর বোর্ড আটকালো আমি একটু আপনাদের খোলসা করে বলতে চাই। সেখানে বিষয়টা হচ্ছে যে এই ছবিতে যেহেতু এটা বাংলার মুখ আমি দেখিয়েছি, বাংলার নিয়ে ছবি, বাংলা ভাষা নিয়ে ছবি, বাঙালিদের রাইটস নিয়ে ছবি, তো এই ক্ষেত্রে বিজেপির ক্রিটিসিজম করা হয়েছিল এই সিনেমাতে। কি কি ক্রিটিসিজম ছিল? এই ছবিতে দেখানো হয়েছে যে বিজেপির নির্বাচিত পশ্চিমবঙ্গের যে বিধায়করা তারা পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বাংলা ভাগের পক্ষে তারা সওয়াল করছে। বিজেপি থেকে রাজ্যসভায় যে মেম্বারকে তারা পাঠিয়েছে সেই অনন্ত মহারাজ রাজ্যসভাতে গিয়ে এবং ওপেন ফোরামে বাংলা ভাগের পক্ষে সওয়াল করছে। এই রাজ্যসভা কি একটু জানা উচিত। রাজ্যসভা হলো কাউন্সিল অফ স্টেটস। এখানে প্রত্যেকটি রাজ্য থেকে নিযুক্ত মেম্বার থাকে, তারা রাজ্যের পক্ষে, রাজ্যের হিতের পক্ষে এবং এই ফেডারেল স্ট্রাকচারের পক্ষে তারা প্রশ্ন করে। সেখানে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা পাঠিয়েছে যে বাংলা ভাগের পক্ষে সওয়াল করছে। এই বিষয়গুলোই এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছিল এবং এটা নিয়ে কঠোর সমালোচনা করা হয়েছিল। সাথে সমালোচনা করা হয়েছিল বিজেপির এনআরসি নীতি নিয়ে, এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এনআরসি নিয়ে। বর্তমানে আসামেতে প্রায় 17 লক্ষ মানুষ এনআরসির বলি, তারা আজকে ভিটে মাটি ছাড়া হয়েছে এই বিজেপি সরকারের এই নীতির জন্য। সেই সমস্ত বিষয়ের সমালোচনা যখন করা হয়েছে তখন এই ছবিটিকে আটকে রিভাইজিং কমিটিতে পাঠানো হলো। এর বিরুদ্ধে আন্দোলন চলবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমার ছবিটি প্রথম ছবি নয়, এরকম অনেক ছবিকে সারা ভারতে বিজেপি পরিচালিত সেন্সর বোর্ড থেকে আটকেছে। আমি একটু রেফারেন্স দিতে চাই।
কলকাতা থেকেই আমাদের পরিচালক সুমন ঘোষের ডকুমেন্টারি, যেটা অমর্ত্য সেনকে নিয়ে করা, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, সেই ছবিকে একসময় সেন্সর বোর্ড আটকানোর চেষ্টা করেছে। বলিউডের ফিল্ম মেকার অনুরাগ কাশ্যপের বিভিন্ন ছবি নানা সময়ে এই সেন্সর বোর্ড বা সিবিএফসি আটকানোর চেষ্টা করেছে। আচ্ছা, মালায়ালাম ফিল্ম মেকার সিদ্ধার্থ শিবার ছবি ভার্থামানম, এই ছবিটিকে সিবিএফসি আটকানোর চেষ্টা করেছে। তেলেঙ্গানার ফিল্ম মেকার এনামুলা প্রেম রাজের তেলেগু ছবি সারানাম গাচ্ছামি, এই ছবিটিকে সিবিএফসি আটকানোর চেষ্টা করেছে। এবং দেখা যাচ্ছে যে একটা লং লিস্ট এখানে রয়েছে যে এই যে কেন্দ্রের বিজেপি শাসিত সেন্সর বোর্ড কীভাবে এরা মানে আর্টিস্টের যে রাইটস তাকে তারা বন্ধ করতে চাইছে। এবং আমি সমস্ত মানুষকে জানাতে চাই আরেকটা বিষয়, যে এই সিবিএফসি যে বাংলার মুখ আমি দেখিয়েছি তথ্যচিত্রটিকে আটকেছে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং আন্দোলনকে তুলে ধরার জন্য, এই সিবিএফসি কিন্তু সার্টিফিকেট দিয়েছে সাভারকারকে নিয়ে সিনেমাতে, যে ব্রিটিশদের চিরকালের দাস হয়ে থাকবো এই কথা বলে যে মুচলেখা দিয়েছিল, তাকে নিয়ে যে সিনেমা হয়েছে সেই ছবি কিন্তু সিবিএফসি ছাড়পত্র দিয়েছে। কাশ্মীর ফাইলসের মতো সিনেমা, যেটা ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাটেগরিতে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, ভাবুন, কিন্তু এই বাংলার মুখ আমি দেখিয়েছি ছবি, যেখানেতে বিজেপির ক্রিটিসিজম করা হয়েছে, আমার মাটি, আমার যে এখানকার সংস্কৃতি, আমার কৃষ্টিকে যারা ভাঙতে চাইছে তাদের সমালোচনা করার জন্য এই ছবিটিকে সেন্সর দেওয়া হলো না। এবং আগামী দিনে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, ছবিটা রিভাইজিং কমিটিতে যাবে, ফিল্ম ট্রাইব্যুনালে যাবে, এবং যেখানে যেখানে পাঠানোর আইনি লড়াই করার যা করার সমস্ত কিছু হবে। এই যে হিন্দি ইম্পেরিয়ালিস্ট ফোর্স বিজেপি, যারা গণতন্ত্র বিরোধী, যারা ফেডারেল স্ট্রাকচারের বিরোধী, যারা এই সংবিধানের বিরোধী, তাদের কাছে বাঙালি মাথা নোয়াবে না। বড় কথা, এই যে তথ্যচিত্রটাকে আটকে দেওয়া হলো, এটা আপনার কি মনে হয়, এটা কেন আটকে দেওয়া হলো? সৌম্য সেনগুপ্ত সে একজন ব্যতিক্রমী বাঙালি চলচ্চিত্র পরিচালক। সে স্বাধীনভাবে নিজের পুঁজি ব্যবহার করে এই ডকুমেন্টারিটি বানিয়েছিল। বাংলা পক্ষ তথা বাংলায় বাঙালি জাতীয়তাবাদের যে উত্থান ঘটছে এবং একই সঙ্গে হিন্দি সাম্রাজ্যবাদের প্রকোপে বাংলা ও বাঙালি যেভাবে ধুঁকছে, এই সব কিছু নিয়ে এই সময়ের দলিলে। তার আগে সে বেশ কয়েকটি ডকুমেন্টারি বানিয়েছে, যেটা আই এম জয়িতা বলে, একজন বাঙালি যিনি ভারতের প্রথম ট্রান্সজেন্ডার জাজ, তার যে জীবন সংগ্রাম নিয়ে, এবং কেসি পাল, যিনি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কলকাতার, যিনি নানা জায়গায় লিখে রাখেন, এখন বয়স হয়ে গেছে, তো তাকে নিয়ে জিওসেন্ট্রিক ম্যান এই ডকুমেন্টারি বানিয়েছেন। অর্থাৎ সে একটা কোনো ব্যক্তিকে ধরে তারপরে একটা বৃহত্তর একখানা ইস্যু এবং বিষয়টা ধরে, এইভাবেই সে ডকুমেন্টারিটা করে। তাই প্রথম সে ডকুমেন্টারির এইরকম একটা বলেছিল তার একটা করার ইচ্ছে আছে, এবং আমাকে ধরে একটা চরিত্র হিসেবে, কিন্তু এটার মাধ্যমে সে বাঙালি জাতীয়তাবাদ, হিন্দি সাম্রাজ্যবাদ, পুরো বিষয়টা ধরার চেষ্টা করবে, এটাই মানে বলে ফিল্মটা শুরু করেছিল। আমি যেটা দেখেছি যে সে কীভাবে, এটা প্রায় 1 বছরের বেশি সময়ের আগের, সে কীভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কি প্রাণপাত করে খেটেছে এবং নিজের টাকা ব্যবহার করেছে, ঠিক আছে? ওর পেছনে কোনো মমতা সুরিন্দর এসব নেই, এবং থাকলে তারা এরকম একটা ডকুমেন্টারি করতেও দিত না। মানে আপনি এসবিএফ এ ভেঙ্কটেশের যে, হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে ওই যে এই যে করেছে সে জিনিসটা কি খেটেছে আমি দেখেছি। সে ও ঘন্টার পর ঘন্টা, মানে ঘন্টার পর ঘন্টা মানে কিন্তু আমি বলছি যে 40 ঘন্টা, 50 ঘন্টা, 60 ঘন্টা, ঠিক আছে? মানে ঘন্টার পর ঘন্টা মানে 2-3-4 ঘন্টা না। সে ফুটেজ করেছে, আমার ইন্টারভিউ, এই ওই, তারপরে মিছিল, আমাদের জিনিস কভার করতে কোথায় কোথায় গেছে, আরও অন্য জিনিসও করেছে। তো এবার কথাটা হচ্ছে যে এই করে এটা আমি যেটা জানি 30-35 মিনিটের ডকুমেন্টারি। সেটা প্রথম কথা হচ্ছে যে রিভিউয়ের জন্য পাঠিয়েছে তাও না, বলেছে যে না, ঠিক আছে, আমরা এটা দিতে পারছি না। একটা কারণ দেখেছে, এখানে নাকি যেটা অফিসিয়ালি কিচ্ছু জানায়নি, কোনো কারণ নেই, অফিসিয়ালি এটাকে রিজেক্ট করার কোনো কারণ জানায়নি, এতটাই ভয় পেয়ে গেছে। সিবিএফসি তো বিজেপি চালায়, তো এবার কোনো কারণ দেখায়নি। একটা দুটো আনঅফিসিয়ালি কারণ, টাইমস অফ ইন্ডিয়াতে রিপোর্ট বেরিয়েছে, এটা নিয়ে আনঅফিসিয়ালি যে কারণ দুটো বেরিয়েছে। একটা হচ্ছে যে জনগণ মন, এটাকে একটা সম্বন্ধে রিমার্ক আছে, অবশ্যই রিমার্ক আছে। কী রিমার্ক আছে তুমি আমি বলে দিই, কারণ আমারও তো ইন্টারভিউ নেওয়া হয়েছিল ওটার একটা জায়গায়। বুঝলাম জনগণ মন এইভাবে আমরা গাড়িটাকে জানা গানা মানা এইসব করা যাবে না,
ঠিক আছে, এটাকে জনগণ মনে করে জনগণমনটা জানে কেন মানে নয়, না এটা জনগণমনই, এবং এবং এটাই রাষ্ট্রীয় সঙ্গীত জনগণমন, এটাকে বিকৃত করা যাবে না। জনগণমনতে যে তব শুভ নামে জাগে আছে, আমাদের এটা তব মানে তোমার, আর তব মানে হিন্দি যেটা বলে সেটা হচ্ছে তখন। হিন্দির সঙ্গে সম্পর্ক কি? জনগণমনের সঙ্গে হিন্দির সম্পর্ক কি? কিছুই সম্পর্ক নেই। আচ্ছা ঠিক আছে, আমরা ডকুমেন্ট, এটাই তো হচ্ছে কথা। তো যাই হোক, এটা যে রিমার্কটি, এটাই আমরা যে বলেছি, এটা এই সত্যতাতে সহ্য হয়। ওখানে আরো অনেক করে বলছে যে এইটা কোত্থেকে জানতে পারলেন? যে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে, আচ্ছা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট হয়েছে, সেইখানে জানতে পেরেছি। কারণ কিন্তু এটা অফিশিয়ালি কারণটা কি দেখিয়েছে? না, একদম আনঅফিশিয়ালি, নো রিজন, কোনো কারণ দর্শানো হয়নি। এবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টি হিন্দি সেন্টিমেন্ট আছে। প্রথম কথা বলছি, আমি তো কোনো ভাষার বিরুদ্ধে কিছু নেই, ঠিক আছে, হিন্দি, সোয়াহিলি, হিব্রু, ঠিক আছে, এসব কোনো ভাষার প্রতি আমাদের কিছু নেই, কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদ যা কিনা বাংলার মাটিতে বাংলা ও বাঙালির থেকে কীভাবে ঐতিহাসিকভাবে এবং বর্তমানে পুঁজিবাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন, টেন্ডার, হকারি স্পট, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব সব কিছু লুট করে নিচ্ছে, এবং সেটা একটা ভারতব্যাপী প্রেক্ষিতে তার প্রয়োগ রয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে 1965-তে আন্নাদুরাই করুণানিধি তামিলদের ঐতিহাসিক যে হিন্দি বিরোধী আন্দোলন রয়েছে, সবের প্রসঙ্গ এসেছিল, তো ঐতিহাসিক আন্দোলন। তো এগুলো জানতে দিতে এত ভয় কিসের? জানতে দিতে এই ডকুমেন্টারিতে আমি এনআরসি নিয়ে স্পষ্ট বলেছি যে এনআরসিতে এফেক্টেড যারা নাম বাদ পড়েছে, যাদের মানে বিদেশি তকমা দেওয়া হয়েছে, অধিকাংশ হিন্দু বাঙালি, যাদের ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে অধিকাংশ হিন্দু বাঙালি, যারা এই আতঙ্কে আত্মহত্যা করেছেন তাদের অধিকাংশ হিন্দু বাঙালি, যারা ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যায় ডিবেটার বলে তাদের অধিকাংশ হিন্দু বাঙালি। আমরা এই তথ্যগুলো এই সব বিজেপির যা আছে এখানকার বিজেপির মানে দিল্লির যে পার্টি, যেটা বহিরাগতদের যে পার্টি, তারা লোকালি এখানে যেগুলোকে জোগাড় করেছে, এইসব বিভিন্ন তৃণমূলের নানা রকম ছাটমাল রয়েছে, সেগুলো দিয়ে যেটা বানিয়েছে, তারপরে কটা চোঙা জোগাড় করেছে যেগুলোকে চ্যানেল বলে চালানো হয়, রিপাবলিক, এইসব। তো এইসব দিয়েও আসলে বাঙালির কানে যেগুলো ঢোকাচ্ছে, এগুলো আসলে বাঙালি জাতীয়তাবাদ যখন সত্য এবং তথ্য স্পষ্টভাবে বলতে থাকে, এদের কোনো কাট নেই। আপনার কি মনে হয় বাংলা পক্ষকে একটু ওভার এস্টিমেট করছে না, যে লোকসভা নির্বাচনের আগে এরকম একটা ডকুমেন্টারিকে আটকে দেওয়া হলো? বাংলা পক্ষকে ভয়ঙ্কর রকমের বাংলা পক্ষ সম্বন্ধে মিথ্যা কথা বলে বিবৃতি দিয়েছে শুভেন্দু অধিকারী, বিবৃতি দিয়েছে রূপা গাঙ্গুলি, সে এখন অবশ্য ভ্যালু নেই তার এখন বিজেপিতে। তারপরে তথাগত রায় থেকে শুরু করে মানে সৌমিত্র খান, এরকম মানে নেতা নেই, ঠিক আছে, পশ্চিমবঙ্গ বিজেপিতে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার আসামে আমার এগেনস্টে এত কেস দিয়ে রেখেছে। তারপরে রিপাবলিক চ্যানেল, তার সঞ্চালিকা একজন আছে নাকি, সে বাংলা পক্ষ সম্বন্ধে আরও নানা রকম বলেছে, যে কি বাংলাদেশ থেকে বাংলাদেশের জামাতের সঙ্গে সংযোগ আছে, রাবিশ সংগঠন, মানে এই ধরনের মিথ্যা সম্পর্ক আছে। যা ইচ্ছে বলুক, মানে এগুলো এটা কোনো কথা হলো? আরএসএস, জামাত, এগুলো সব বাঙালি বিরোধী ভয়ঙ্কর সংগঠন, ঠিক আছে, এগুলোর সঙ্গে কোনো ইয়ে আছে? আমরা মানে যাই হোক, এগুলো যেহেতু সিপিএম, তৃণমূল, বিজেপি, মানে যে যা ইচ্ছে বলতে পারি, কিন্তু কথাটা সেটা নয়। কিন্তু এই যে তকমা, এই যে ধরো জামাত কথাটা কেন বলছে, জামাত কথাটা কেন বলছে, কারণ এটা হচ্ছে এমন একটা যে সত্যি এটা ভয়ঙ্কর সংগঠন, বাঙালি বিরোধী সংগঠন, এবং সেটার মাধ্যমে তুমি এই নামটা দিয়ে দিলে, তাহলে যে ধরো বাংলা পক্ষ সম্বন্ধে এই মুহূর্তে কিছু যায় না, যেহেতু ধরো এই ধরনের চ্যানেলটা রিচ থাকে, প্রথমে এটা বাংলা পক্ষ সম্বন্ধে নেগেটিভ করে দেওয়া, ঠিক আছে। তাহলে এই নেগেটিভটা করে দেওয়ার কি সুবিধা হবে, যে আমরা তাদের রিচ করার আগে তাদের যদি নেগেটিভ করে রাখতে পারে, তাহলে আমাদের কথাটা ঢুকতে সমস্যা হবে। কারণ তারা জানে, কারণ হিন্দি সাম্রাজ্য বিজেপি জানে, বাংলার প্রতিটি দল জানে ইনফ্যাক্ট, যে বাংলা পক্ষর বার্তা, বাঙালি জাতীয়তাবাদের বার্তা কোনো বাঙালির মরমে পশিলে তার কোনো কাট নেই ভাই, ও একদম বাঙালি জাতীয়তাবাদী হয়ে যাবে। সেটা দিল্লির বিজেপি আরও জানে, এগুলো তো আকাট, ঠিক আছে। দিল্লির বিজেপি অনেক বেটার জানে, যে কারণে সেন্ট্রাল যে সেন্সার বোর্ড দিয়ে এই জিনিসটা, যে কারণ যাতে এই সিনেমা, এই যে এখানে যে বাস্তবতা, এখানে যে যুক্তিগুলো, এখানে যে কথার বিন্যাস, আমি অন্তত যেগুলো বলেছি, তারপরে সৌম্য বাকি যা করেছে। আচ্ছা, বাংলায় যারা সিনেমা বানায় তাদের কাছ থেকে কোনো প্রতিবাদ বা কোনো সলিডারিটি আপনি পেয়েছেন আপনার কাছে, বা সৌম্যর কাছে এসছে বলে জানেন? মমতার কোলে বসে থাকলে কি করে হবে, কি করে সাহসটা জোগাড় হবে বলো? মমতা সুরিন্দর থেকে যদি কারোর ভাত জোটে, ঠিক আছে, এবং সেটা খুব দুর্ভাগ্যজনক
যে বাংলার মাটিতে পুঁজি যেহেতু বাঙালির কাছে নেই, রানা সরকার থেকে শুরু করে সামান্য কয়েকজন রয়েছে, ঠিক আছে, বাঙালি প্রয়োজন, বাকি তো প্রায় নেই। এবার বাঙালি যারা সোকল মানে সব ফিল্ম বোদ্ধা, ঠিক আছে, তুমি তারা যাদের ফিল্ম স্টার, ফিল্ম তারা নয় ডাইরেক্ট খায়, তারা ধরো চুপ করে আছে দেখছে, বুঝলাম। এইসব সব বড় বড় সব শুনি তারা নাকি সব মানবাধিকার, মত প্রকাশের অধিকার ইত্যাদি ইত্যাদি এসবের পক্ষে। তারপরে তাদেরকে কেন্দ্র করে যে বিরাট যে চর্চা গোষ্ঠী আছে যারা কিনা এই ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিট, ওই ইরানিয়ান ফিল্মটা দেখেছিস, সেই তেরানিয়ান ফিল্মটা দেখেছিস, সেগুলো করে বেড়ায় যারা, তো সেই পাবলিকগুলো কোথায় আমি জানতে চাই। অনিক দত্তর সিনেমা যখন, অনিক দত্তর সিনেমাকে কিন্তু সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছিল, সৌম্য সেনগুপ্তর সিনেমায় কিন্তু সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি। অর্থাৎ সেন্সর বোর্ডও সফট টয় বাঘ হয় না, আর মানে কি বলবো ম্যানিটার বাঘ, এই দুটো তফাৎটা বোঝে সেন্সর, ঠিক আছে। সুন্দরবনের বাঘ আর এই মেড ইন চায়না সফট টয় বাঘ, এগুলোর মধ্যে তফাৎ রয়েছে। কিন্তু একই সঙ্গে অনিক দত্ত যখন সিনেমা এখানে বেশি হল পাচ্ছিল না, কম সংখ্যক হল পাচ্ছিল, তখন বাংলা পক্ষ থেকে আমরা অনিক দত্তর প্রতি সংগতি জানিয়েছি। আমি তো আশা করবো অনিক দত্ত এই ব্যাপারে সৌম্য সেনগুপ্তর পাশে দাঁড়াবে, খুব প্রকাশ্যে পাশে দাঁড়াবে, আমি তো চাই। আসলে আমরা তো বাঙালির এই সংগতিটা চাই। এই যে বাঙালিদের এত যে একটু নেগেটিভ বললাম না, আর কিছু না, রবীন্দ্রনাথ কথা বলেছেন, ঠিক আছে, যে আত্মনাদের ঘা মেরে তুই জাগা, একটা কথাটা বলেছিল, ঠিক আছে। সেটা আমাদের স্বজাতি দিনের শেষে এই যাদেরকে এই ইরান টিরান আর এইসব বললাম, আমরা তো স্বপ্ন দেখি একদিন তাদের মধ্যে থেকেই শিরদাঁড়ার চাষ হবে। আমরা তো একসময় মনে গিয়ে বলবে যে একদিন অনির্বাণ, যে ওই এখন নাকি মরণশীল অ্যাক্টর তাকে বলা হয়, সে একদিন মমতাকে বলবে করবো না তোর সিনেমা, আমার অনেক বাঙালি প্রডিউসার আছে, করবো না তোর সিনেমা, তুই স্ক্রিপ্ট দেখে দিবি, তুই ঠিক করে দিবি, আমি সেখানে একটা কলের পুতুলের মতো করবো না নে। আমি তো সেই দিনটা দেখতে চাই, বাংলা পক্ষ তো সেই দিনটা তৈরি করতে চাই, খুবই স্পষ্ট। কিন্তু সকলে দেখছে, কিন্তু ঘটনাটা ঘটছে, মাপছে, টুকটাক সৌম্যর কাছে কিন্তু মানে সমর্থন আসছে। প্রকাশ্যে একমাত্র বলবো সমর্থন জানিয়েছে ফিল্ম পরিচালক, তার নাম নিতে হয় সুব্রত সেন। আচ্ছা, এর পরে পরিচালক সৌম্য সেনগুপ্তই বা কি করবেন, বা বাংলা পক্ষই বা কি এটাকে স্ক্রিনিং করাবার কোনো ব্যবস্থা করবে? দেখো, বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলে, ঠিক আছে। সেন্সারের এই বিষয়টা মানে হচ্ছে স্ক্রিনিং করার জন্য ছাড়পত্র। তো আমরা স্ক্রিনিংটা করবো কি করে? আমরা কি বেআইনি কাজ করব? আমরা কি আইন অমান্য করব? বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারত, এবং সেই বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে বলেই সেখানে আমরা এই সংবিধানটা আমরা পেয়েছি, আমরা সেটাকে লঙ্ঘন করব না। কিন্তু এটা খুব সকলের একটা বাঙালির বরং এটা থেকে বোঝা উচিত না। ধরে নিন, কিন্তু এমন কোনো আইন যদি আসে, বা আপনারা যদি মনে করেন বা মানুষ মনে করে যে আইন বাঙালির বিরুদ্ধে, যেটা বাঙালির, আমরা প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদটা তো জানাচ্ছি। এবং সেটা কি কৌতূহল, তোমার কৌতূহল বাড়বে যে কি এমন জিনিস রে ভাই। তুমি দেখো, ছোটবেলায় হতো না যে ওপরের তাকে যেটা রেখে দেয় যাতে তোমার হাতের নাগালে না যায়, তোমার ওইটা সম্বন্ধে সবচেয়ে বেশি ইন্টারেস্ট। এটা বিজেপির ট্যাকটিক্যাল ভুল করলো, এটা মধ্যে কি এমন আছে ভাই সিনেমাটাতে, ঠিক আছে। সিনেমাটা তো হতে পারে যে সিনেমাটা যে বিশাল একটা পুরো ফাটিয়ে দেবে, এরকম সিনেমা নাও হতে পারে। আমি তো সিনেমা বোদ্ধা নয়, এটা সিনেমার কিরকম মান, যে সিনেমা আমাদের সম্বন্ধে বলা হয়েছে আমার তো সেটা ভালো লাগবেই ভাই, ঠিক আছে। কিন্তু এটা দর্শকের কিন্তু একটা অত্যন্ত ঔৎসুক্য বাড়িয়ে দিল, ঠিক আছে। এবং আগামী দিনে আমরা দেখবো যে যেখানে বাঙালি আছে আর কেউ নেই, তখন কি করে কি সব দেখে নেবে বাঙালি? কিছু কত রকম উপায় আছে পৃথিবীতে, আমরা দেখাবো না, কিন্তু যদি দেখে নেয় বাঙালি তখন কি করা যাবে। তবে এই মুহূর্তে সৌম্যর সাথে আমার কিছু দিন আগে কথা হলো, ও প্রথমে একটু খুবই ওর খারাপ লেগেছে। তার কারণটা হচ্ছে ওর অনেক অর্থ, শ্রম, কল্পনা, একটা তো এগুলো তো একটা ক্রিয়েটিভ প্রজেক্ট, তাই না, এটা একটা সৃজনশীল একখানা জিনিস। তো সেটা হঠাৎ এরকম একটা জ্যোতি যেখানে সব সিনেমা, কারণ সিনেমা দেখো, সিনেমায় কি হয়, সেন্সর বোর্ডে কি হয়েছে, তোমার এই সমস্যা আছে, এগুলো তুমি বদলে দাও, এগুলো সাজেস্ট করে। ওই জাস্ট কিচ্ছু বলে কিছু নেই, সব দেওয়া যাবে না। তার মানে এটা কি, এটাকে কি করতে হবে বলো যাতে দেওয়া যাবে? বলে না, এটা জাস্ট দেওয়াই যাবে না। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টটা দেখবে, এটা জাস্ট কোনো ইয়ে নেই। এবং ওখানে এখানকার সেন্সর বোর্ডের টপে বসেও আছে একজন হিন্দুস্তানি বাইরের,
ঠিক আছে, মানে এইসব করে আপনি রেখেছে। কি বলছেন যে সেই কারণেই যেহেতু সেন্সর বোর্ডের টপে একজন না না না, ওখানে ওরা মাইনে পায়, সেই মাইনেটা কেন ওটা বাঙালি পাবে? কিন্তু ওখানে ওদের সঙ্গে যারা করছে তারাও তাই, তো কি তাদের ইয়ে? তুমি আমি কি বলছি যে আজকে মমতার হয়ে চাকরি করছে, সে বলতে পারবে না, যে কারণে বলতে পারবে না ওখানে সেন্সর বোর্ডে যত বাঙালি বসিয়ে রাখো বলতে পারবে, ওপরে জানি যে কে আছে, ডাইরেক্ট দিল্লির সঙ্গে চ্যানেল আছে, তবুও তারা বড় ঘর, পশ্চিমেদের বংশধর, তাই না? তো ওই ব্যাপারটা রয়েছে, ভয় ভয় থাকে, সে ভাবছে ভাই আমি একটা সিটিংয়ে গিয়ে একটু একটা সাম্মানিক মতো পাই, কেন ভাই এটা বন্ধ হয়ে যাবে, একটু যাওয়া আসা, ধরো উবারে করে যাচ্ছি, উবারে রিসিপ্টটা দিলে হয়তো সেটা দিয়ে দেয়। তো দেখো আসলে আমাদের বাঙালি জাতির যেটা হয়েছে যে অ্যাসপিরেশনগুলো কী কী আমাদের পাওনা, আমাদের মাটিতে কী কী আমরা কী কী অধিকার রয়েছে, এটাকে এত সংকীর্ণ করে দেওয়া হয়েছে না। এই যে 3টে সিনেমা, ধরো আই এম জয়িতা, তোমার কেসি পালে, যেটা আমাদেরটা আসলে কিন্তু এটা একই সিনেমা। আজকে জয়িতা উনি, সেও কিন্তু একজন বহিরাগত আরপিএফ এর দ্বারা খুব লাঞ্ছিত হয়েছিলেন, এবং আমি ডিটেলে যাচ্ছি না কি ধরনের লাঞ্ছনা একজন ট্রান্সজেন্ডারকে ফেস করতে হতে পারে, ঠিক আছে, ভয়ঙ্কর। তারপরে কেসি পাল, কি একটা, তুমি ধরো একটা সমৃদ্ধশালী একখানা জাতিতে, যে জাতির পুঁজি বাজার চাকরি টেন্ডার নিজের অধিকারে রয়েছে, বহিরাগতরা লুট করে নেয়নি, সেখানে কেসি পালকে রাস্তায় ওরকমভাবে লিখে রাখতে হতো না। সে অবৈজ্ঞানিক তুমি তাকে মনে করতে পারো, কিন্তু অবৈজ্ঞানিকতার কত চক্র তো তুমি তৈরি হয়ে গেছে। তাকে কিন্তু একটা চক্র তৈরি হতে পারতো, সে একটা অদ্ভুত কাল্ট তৈরি হতে পারতো, তাও হয়নি। লোকটা রোদ জলে রাস্তার পাশে পড়ে থাকে। আর তুমি এখন এক্ষুনি বড় বাজারে চলে যাও, সব নানা রকম সব ফ্লেক্স ফ্লেক্স টাঙানো আছে, নানা রকম অবৈজ্ঞানিক ফ্রড বহিরাগত, তাদের সব বড় বড় ফ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, আজকে এই সময় যখন একদিকে কেন্দ্র সরকারের শক্তি বাড়ছে, কেন্দ্রীয়করণ হচ্ছে, বাঙালিরা বাইরে কাজ করতে যাচ্ছে, বাইরের লোকজন বাংলায় কাজ করতে আসছে, এবং বাঙালি যত বাইরে কাজ করতে যায় তার 3 গুণ বাংলায় কাজ করতে আসে। আচ্ছা, তার সাথে ফলে এটা নিবে আর দিবে না, মানে যত ওরা নিবে তার 3 গুণ দিবে, ঠিক আছে, ইন্টারনেটের যুগে করে দিবে। আমাদের জেনারেশনে অন্তত অনেক বেশি মানুষ হিন্দি ভাষাটা বোঝে বা বুঝতে বাধ্য হয়, কারণ হিন্দি সাম্রাজ্যবাদের অধীন। আমরা হিন্দি ভাষা যে অংশ বোঝে, সেই অংশটা হিন্দি ভাষা বোঝে, তার কারণ বাংলায় যে কাজ আছে সেগুলো বাঙালির নেই। বাংলার মাটিতে বাঙালির কাজ থেকে বেদখল করে দেওয়া হয়েছে, এবং সেই কারণেই বাংলার মাটিতে বাঙালি কাজ বোঝে না, হিন্দি কাজগুলো পায় না, বাইরে যায়, তাই কিছু কিছু ক্ষেত্রে হিন্দি বুঝতে বাধ্য হয়। এবং একই সঙ্গে যেটা বোঝার কথা, যে শেষতম জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে 86% বাঙালি, এবং সেই 86% বাঙালির মধ্যে 83% বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানে না। অর্থাৎ ব্যাপকভাবে হিন্দি পণ্ডিত হয়ে উঠেছে বাঙালিরা, এটা একটা মিথ না, কিন্তু মোটামুটি সে বুঝতে পারে। আমি তো তোমার তথ্য দিচ্ছি, তোমার আদমশুমারির তথ্য দিচ্ছি, তো তোমার আমি তোমার আদমশুমারির তথ্য দিচ্ছি। আবার বলছি, বাঙালি হয়ে না, যেটা আমি প্রশ্নটা করে নি, এই যে যেইভাবে চারিদিকে একটি গো বলার কালচার বা মুম্বাই কেন্দ্রিক কালচার আবার তার ভাষা, তার যেমন ধরুন আজকে বাঙালির বিয়েতে যেটা কালচার সেটা কালচার, হ্যাঁ, মেহেন্দি, আর যেটা কালচার না সেটা কালচার না। কালচারটাকে কালচার বলবে, কালচার হচ্ছে রবীন্দ্র নজরুল, ওর সঙ্গে তুমি লালিপপ লাগেলুকে ইয়ে করে বলে ওটা কালচার বলবে, আর রবীন্দ্রনাথ কালচার বলবে, এটা আমি শুনবো। ঠিক আছে, কিন্তু এই লালিপপ লাগালু হোক, ধনতেরাস হোক, মেহেন্দি হোক, যে প্রসার করছে, এরম একটা সময় গর্গ চ্যাটার্জি কি বাংলার কেসি পাল যদি কেউ বলেন যে তিনি উল্টো দিকে উল্টো কোনো একটা কথা বলতে চাইছেন, তাহলে আপনি কি বলবেন? কেসি পালকে ভারতের বা বিশ্বের বিজ্ঞান সমাজ ভয় পায়নি, বাংলা পক্ষ তথা বাঙালি জাতীয়তাবাদকে বিশ্বের তথাকথিত সবচেয়ে বড় পার্টি ভয় পায়। এটাই তো বিরাট তফাৎ। এবং আমি চাই, আমি তো চাই আপনি কিসের একটা অসম্ভব কথা বলছেন না, যে তামিলনাড়ুকে একটা অসম্ভব জায়গা, তামিলনাড়ু আমার চোখের সামনে রয়েছে। গুজরাটকে একটা অসম্ভব জায়গা, যেখানকার পুঁজিবাজার চাকরি গুজরাটিদের দখলে, ওটা তো আমাদের চোখের সামনে রয়েছে। তাহলে সারা ভারতের সকল রাজ্যের ক্ষেত্রে যেটা সম্ভব, সেটা বাংলার ক্ষেত্রে অসম্ভব এই মনে করাটাই হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদের একটা মানসিক দাসত্ব। এবং যে কোনো মানসিক দাসত্বর ভিত্তি হচ্ছে পুঁজিবাজার চাকরিতে নিজেদের দখল না থাকা, কারণ চেতনার ভিত্তি হচ্ছে পুঁজির দখল, পুঁজি, ঠিক আছে, চেতনা আকাশে ভাসে। কর্ণাটকের সরকার সম্প্রতি দিল্লিতে ধর্ণা দিয়েছে এবং তারা বলেছে মাই ট্যাক্স মাই রাইট, অর্থাৎ
তাদের রাজ্য থেকে যে ট্যাক্স দেওয়া হচ্ছে সেটা গোবলয়ে খরচা করা হচ্ছে, তারা বলছে আমাদের রাজ্যের হিসাব বাড়াতে হবে। এই নিয়ে বাংলা পক্ষের কি মতামত? বাংলা পক্ষ তার যে সৃষ্টির মুহূর্ত থেকে এবং তারপরে তার যে ঐতিহাসিক 30 দফা দাবি, যা আজকে বাঙালির গণদাবিতে পরিণত হয়েছে, সেখানে স্পষ্ট বলেছে যে আমরা তথ্য দিয়ে চলবো। তথ্য দিয়ে আমরা কি জানতে পারি? তথ্য দিয়ে আমরা জানতে পারি যে বাংলা থেকে ডাইরেক্ট ট্যাক্স হিসেবে, ডাইরেক্ট, আমি বাকিগুলো পরে আসছি, ডাইরেক্ট হিসেবে দিল্লি যত টাকা তোলে, দিল্লি মানে কেন্দ্রীয় সরকার, তার যত টাকা তোলে তার থেকে কম বাংলাকে ফেরত দেয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যত টাকা তোলে আমার থেকে, যত টাকা পকেট থেকে বার করে নেয়, তার থেকে কম এখানে ছাড়িয়ে দিয়ে চলে যায়। এখন কেন্দ্রকে তো ডিফেন্স চালাতে হয় বা বিভিন্ন, সেটার কথা বলা হচ্ছে না, ডাইরেক্ট কথাটা বোঝো। এই যে আমি, তুমি কেন তোমার পয়সা না, প্রচার পয়সা, তোমার পয়সা নিয়ে যে ডাইরেক্ট যে ফেরত দেয়, সেই ফেরত দেওয়াটা, সেটা যত টাকা দেওয়া, আমার থেকে 100 টাকা তুললে আমাকে 90 টাকা ফেরত দেয়, ঠিক আছে? ওকে, বিহারের থেকে 100 টাকা তুললে 312 টাকা ফেরত দেয়। কি বলছি? অর্থাৎ আমার থেকে যত তোলে আমাকে তার থেকে কম ফেরত দেয়, বিহার থেকে যত তোলে তার থেকে কয়েক গুণ ফেরত দেয়, ইউপি থেকে যত তোলে তার কয়েক গুণ ফেরত দেয়, মধ্যপ্রদেশ থেকে যত তোলে তার কয়েক গুণ ফেরত দেয়, রাজস্থান থেকে যত তোলে তার কয়েক গুণ ফেরত দেয়। কেন? কেন ভাই? তার মানে আমাকে যে গ্যাপটা হচ্ছে, আমার যে ফেরত যেটা দিচ্ছে না, সেটা ওর কল্যাণে লাগছে, ওর মাথায় শালিমার তেল ঢালতে যাচ্ছে। আমার ছেলে মেয়ে মাথায় তেল লাগাবে না, তার ছেলে মেয়ে মাথায় তেল লাগাবে, ঠিক আছে? এই যে এখানে যে বিস্ফোরিত, আমি বাংলা ও বাঙালির কল্যাণ চাই। বাংলা ও বাঙালির কল্যাণের 1% কমিয়ে মধ্যপ্রদেশ, ইউপি, বিহারের কল্যাণ আমি চাই না। কারণ আমি মনে করি ইউপি বিহারের মানুষ ইউপি বিহারের কল্যাণ করবে, বাঙালির কাজ নয় ইউপি বিহারের কল্যাণ করা। আজকে আমার এখানে বাঙালি খাটবে যাতে বিহারের কল্যাণ হোক, তা আমি সেটাতে বিশ্বাস করি না। ইউপির দায়িত্ব ইউপির দায়িত্ব বাংলার নয়, ঠিক আছে? আর যদি ইউপি বিহার এর দায়িত্ব যদি বাংলাকে দেয়, তাদের এলাকা কিছু কেটে আমাদের দিয়ে দিক, যেখান থেকে আমরা রেভিনিউ তুলবো, তারপরে হেল্প করা যাবে। আজকে দক্ষিণের রাজ্যগুলো কি বলছে? একই কথা বলছে যে আমার এখান থেকে টাকা তুলছো কিন্তু আমাদের ছিটাফোটা ফেরত দিচ্ছ। আমি বাংলার ক্ষেত্রে যখন বললাম যে ডাইরেক্ট ট্যাক্সের যতটা নেয় তার থেকে কম অংশ ফেরত দেয়, কম পার্ট, ঠিক আছে? এর মধ্যে কিন্তু এই ডিফেন্স এগুলো ধরাই নেই, এগুলো সব বাইরে তার। সেটা নিয়ে কারোর কোনো আপত্তি নেই, সেটা তো কমন ফান্ড, সেটা তো রাজ্যভিত্তিক নয়, ডিফেন্সকে রাজ্যভিত্তিক, ঠিক আছে? যদিও সেক্ষেত্রে বাঙালি রেজিমেন্ট নেই, বিহার রেজিমেন্ট, আসাম, মারাঠি, ব্যান্ডাসি সব আছে, সেক্ষেত্রেও আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর বানিয়ে রাখা হয়েছে। বাদ দাও, এর সঙ্গে আরো বাঙালির সঙ্গে বাংলা থেকে লুটটা আরো গভীর। কারণ এই যে অসাম্য যেটা রয়েছে, এর মধ্যে কিন্তু বাংলা থেকে যে কয়লা তোলে তার টাকা নেই, সেন্টার তো কোল ইন্ডিয়া, ইসিএল এরাই তো তোলে, ঠিক আছে? তার টাকা ধরা নেই। অশোকনগর থেকে যে তেল তুলছে তার টাকা ধরা নেই। কলকাতা হলদিয়া বন্দর থেকে যে লাভ করছে তার টাকা ধরা নেই। চায়ের টাকা, জুটের টাকা ধরা নেই। সাধারণ ট্যাক্স মুভমেন্ট করছে আজকে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু। আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কি করছে? তৃণমূলের আন্দোলনটা করছে না কেন? আজকে তৃণমূল বলছে যে 100 দিনের টাকা কেন দেবে না, আজকে আবাস যোজনার টাকা কেন দিচ্ছে না, ফেরত দিচ্ছে না। এবং খুব লজ্জার কথা, এর টাকা দিচ্ছে না, যেটা আমাদের প্রাপ্য মিড ডে মিলের টাকা, ঠিক আছে? আমাদের শিশুগুলোকে না খাইয়ে রাখতে চায় দিল্লি, এটা আমাদের মানে মানুষ মনে করে না, গণহত্যা করতে চায় একরকম, ঠিক আছে? আমাদের পঙ্গু করতে চায় আগামী সমাজটা। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী? আমি কোষাগার থেকে এদিক ওদিক করে এখানে ছেটে পেটে দিয়ে দেবো। কেন? ট্যাক্সটা তো দিল্লি তুলে নিয়েছে। আর বিজেপি যে বলে তৃণমূল ঝেড়ে দেবে, তাহলে আমরা একটাই কথা বলি, তুমি বাংলা থেকে টাকা তুলো না, বাংলাকে টাকা দিও না। বাংলা থেকে টাকা না তুললে ট্যাক্স হিসেবে তোমাকে রাজ্য সরকারকে ওটা ফেরত দিতেও হবে না, তার একটা একাংশ তৃণমূল ছাড়তেও পারবে না। রাজি? আমি চ্যালেঞ্জ করছি তো, দিল্লি বলুক বাংলা থেকে টাকা তুলবো না, বাংলাকে টাকা দেবো না, দেখি রাজি কিনা। রাজি হবে না কেন বলতো? এই আমাদের মতো অহিন্দি রাজ্যগুলোর মাথায় চাঁটি মেরেই আমাদের সাবসিডিতে ওদের সেই সব এলাকাগুলো চালায় যেখানে ওদের বিস্ফোরিত জনসংখ্যা, যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ বলে কিছু নেই, ঠিক আছে? হাম তো হামারা দো, বাকি মুম্বাই ভেজ দো, বাকি কলকাতা ভেজ দো, বাকি চেন্নাই ভেজ দো, যেগুলো এর সেন্টারগুলো তো বিজেপির ভোট ব্যাংক। তাহলে আপনি বলছেন যে হিন্দি ভাষীরাই ভারতের জনসংখ্যা বাড়াচ্ছে, অন্যদিকে হিন্দি ভাষীতে হিন্দি জাতীয়তাবাদ বলছে মুসলমানরা বাড়াচ্ছে। এগুলো কি ধরনের? প্রথম কথা হচ্ছে যে জাতীয়তাবাদের ভিত্তি ধর্ম না, ধর্ম একটা জিনিস, জাতি একটা। আমি বাঙালি, জাতি হচ্ছে, জাতির ভিত্তি হচ্ছে ভাষা, জাতির মানে ধর্ম আর জাতি প্রথম কথা গুলিয়ে ফেলো না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে হিন্দু
মুসলমান এসব কোনো ব্যাপার নেই, যে এলাকা আছে সেখানে হিন্দি বলে উর্দু বলে সব এক, ঠিক আছে। তুমি আজকে পশ্চিমবঙ্গে যে নারীপতি শিশুর জন্ম হার হচ্ছে 1.6 অ্যাভারেজ, হিন্দু বাঙালির 1.3, মুসলমান বাঙালির 2, মানে সে একদমই সে আমদো হামারাদোতে রয়েছে। আর হিন্দু বাঙালি আর কি বলবো ভাই, মানে আমার একজন হিন্দু বাঙালি হিসেবে খুব খারাপ লাগে। আমাদের 2টো বাচ্চা করে পয়দা করতেই হবে, তাহলে তো আগামী দিনে আমাদের কি হবে, ঠিক আছে। কিন্তু মুসলমান বাঙালি তো 2তে আছে, কিন্তু আজকে বিহারে দেখো 3.4, আমাদের পশ্চিমবঙ্গের অ্যাভারেজে ডবলের বেশি, ঠিক আছে। এবং সেখানে বিহারে যে হিন্দু যারা তাদের হচ্ছে বাংলার বাঙালি মুসলমান বাঙালির থেকেও বেশি, সেখানকার যে বিহারের মুসলমান যারা তাদের আরো বেশি। তা আমরা এসব ঘাড়ে নেব না। বাংলা পক্ষ যে ভূমিপুত্র সংরক্ষণ চায় বেসরকারি কাজে, এই যে ইনার লাইন পারমিট চায়, যেখানে ঢুকতে গেলে পারমিট লাগতে হবে, যেটা বিভিন্ন রাজ্যে রয়েছে, ঠিক আছে, থেকে শুরু করে টেন্ডার, চাকরি ক্ষেত্রে যে বাংলা বাধ্যতামূলকের যে দাবি করছে, যাতে কিনা আউটসাইডাররা না ঢুকতে পারে, আমাদের এই মূল জায়গাগুলো না নিয়ে নিতে পারে, এই যে উবার ওলাতে, ঠিক আছে, লাইসেন্স যেন কোনো অন্য রাজ্যের কাউকে না দেওয়া হয়, থেকে শুরু করে সব কিছু। কেন আমরা চাইছি যে ভাই আমরা খেতে পাবো না, হু করে ঢুকতেই থাকবে। আর জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আমরা পাশ করাতে বারবার দাবি জানাচ্ছি, বিজেপি পাশ করবে না। তার কারণ কি, ওখানে যত বাড়বে তা ভোটার তত বাড়বে, তত আমাদের এলাকাগুলোতে পুশ করবে, এখানেও তার ভোটার বাড়বে, ওখানেও তার ভোটার বাড়বে, এই তো গল্প। এমনকি বিজেপি সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসছে, কেন্দ্রীয় সরকার, বিজেপি মানে কেন্দ্রীয় সরকার, যে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন পাশ করবে, তারা বিরোধী। তারা রাকেশ সিনহা বলে একজন, সে রাজ্যসভায় প্রাইভেট মেম্বার্স বিল দিয়েছিল যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে, সেটাকে বিজেপির চাপে সে উইথড্র করতে বাধ্য হয়েছে। এই তো বাস্তব। বিজেপি চোখে চোখে রেখে বলুক তো যে হ্যাঁ এটা এত সব করছে, ইউসিসি ওই সেই তাই, ভালো কথা। আমার কথাটা হচ্ছে, তুমি এই 2024 নির্বাচনের আগে 2 সন্তান নীতির ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন সারা ভারতে পাশ করো। এটা বাংলা পক্ষ চ্যালেঞ্জ বিজেপিকে। বিজেপি চ্যালেঞ্জ নেবে কিনা এটা বিজেপি বলুক, খুব স্পষ্ট কথা। শুভেন্দু অধিকারী বলুক, 2 সন্তান নীতির ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন অল ইন্ডিয়ায় পাস হবে কিনা। অমিত শাহ বলুক, নরেন্দ্র মোদী বলুক, আর ওদের যেগুলো আছে আড্ডা মাড্ডা যা আছে সব বলুক, যে বাংলা পক্ষ দাবি করছে, একজন বাঙালি দাবি করছে, বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের হয়ে বাংলা পক্ষ দাবি করছে যে সারা ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের জনসংখ্যা নিয়ন্ত্রণে 2 সন্তান নীতির ভিত্তিতে, এবং তা না হলে সঞ্জয় গান্ধী স্টাইলে কুচুত করো, কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা, আবার হচ্ছে ডকুমেন্টারি প্রসঙ্গে ফিরি। মূলত সেন্সর বোর্ড যেটা বলে যে পাবলিকলি স্ক্রিনিং করার যে ব্যাপার থাকে, হলে চালানো বা ওটিটিতে চালানো, তখন সেন্সরশিপ লাগে। আদারওয়াইজ বাংলা পক্ষ বা তার সমর্থকেরা যারা আছেন, তারা কি এই ডকুমেন্টারিটা স্ক্রিনিং করবেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার কি মনে হয় যে লোকসভা নির্বাচনের আগে কিছু কথা থাক না গোপন? ঠিক আছে, অনেক ধন্যবাদ। কিছু কথা গোপনই থাক, তাই না? দেখো, একটা সিনেমা, সেটাকে দিল্লি বা বিজেপিরা ছাড়তে দিতে চায় না, ঠিক আছে। এমনিতে আমার বিরুদ্ধে এত কেস কাজারি আছে, তারপরে একটা সত্য কথা সম্বলিত একটা সিনেমা, সত্য কথা বলার জন্য না, শুধু সেটা দেখানোর জন্য ফাঁসিয়ে দেবে তোমার, এইটা বলে। এটুকু বলতে পারি, বাংলা পক্ষ খুব চেষ্টা করবে যাতে সিনেমাটা কোটি কোটি বাঙালি দেখতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালিকেও বলবো, তোমারও দায়িত্ব খুঁজে নেওয়া যে কোথায় আছে, বুঝতে পেরেছো তো? নানা জায়গায় থাকবে, বুঝলে, থাকবে তো বটেই। কারণ বাংলা পক্ষ এই যে সিনেমা, যে বাংলা পক্ষর যে লড়াই, যেটা বাংলার বাস্তব, সেটা তোমার চারিদিকে ছড়িয়ে আছে। এই সিনেমাটা কেন তো তোমার জীবনে, তুমি যে বাঙালি হিসেবে নিপীড়িত, প্রতারিত, বঞ্চিত, প্রতারিত, এর বাইরের কোনো জিনিস নয়, তোমার জীবনটাই ওই সিনেমাটা, ঠিক আছে? তাহলে মিলিয়ে দেখবে। আর সৌম্য সেনগুপ্ত যে সিনেমাটা বানিয়েছে, আমি আশা করবো সে যখন এই রিভাইজিং ইয়েতে যাবে, তারটা ছাড়পত্র তো আমার মনে হয়, আমার কু ডাকছে, আমার মনে হচ্ছে এরা করবে না, ভোটের আগে তো করবেই না। আচ্ছা, অনেক ধন্যবাদ গর্গ চ্যাটার্জিকে। আগামী দিনে আবার আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। শুভরাত্রি।